আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইস্যুতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্বচ্ছ বিচার দেখতে চায় যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র। সৌদি আরবের সঙ্গে $142 বিলিয়ন সামরিক চুক্তি ট্রাম্পের, সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণায় নাখোশ বিজেপির উগ্রবাদীরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার মোদি মিস্ত্রি। এবং গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 81 ফিলিস্তিনি নিহত, যুদ্ধ বন্ধ নয়, অস্থায়ী বিরতির কথা বিবেচনার আশ্বাস নেতানিয়াহু। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিক। এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং স্বচ্ছ বিচার দেখতে চায় যুক্তরাষ্ট্র। What I can say on this is that we are aware that the interim government has banned. আমরা জানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে। যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে, আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি। Peaceful assembly and association for all. ইসরায়েলকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্য সফরে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রায় $142 বিলিয়ন অস্ত্র চুক্তির পাশাপাশি বিনিয়োগও নিশ্চিত করেছেন। আর সবাইকে অবাক করে দিয়ে সিরিয়া ইস্যুতে নিয়েছেন যুগান্তকারী সিদ্ধান্ত। দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ঘোষণা আসতে পারে ইরানের পারমাণবিক ইস্যুতেও। এর ফলে এক স্থিতিশীল মধ্যপ্রাচ্যের স্বপ্ন দেখছেন বিশ্ববাসী, এমনটি মত বিশ্লেষকদের। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। এ যেন এলেন, দেখলেন এবং জয় করলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্য সফরে এসে ইসরায়েলকে পাশ কাটানোর কারণ খুঁজছেন সমালোচকেরা। মূলত ব্যবসাকে প্রাধান্য দিয়ে এই সফর শুরু করলেও এর ব্যাপ্তি অনেক বেশি বলে মন্তব্য করেছেন তারা। রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে প্রায় $14,500 কোটি অস্ত্র চুক্তি হয়। এছাড়া দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এটিকে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রি চুক্তি বলছে হোয়াইট হাউস। তবে চুক্তির মধ্যে আরও আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন, উড়োজাহাজ সহ আরও বিষয়। এক প্রতিক্রিয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করে বলেন, আগামী মাসগুলোতে তা বেড়ে $1 ট্রিলিয়ন বা 1000 বিলিয়ন উন্নীত হবে। এ সময় সিরিয়া ইস্যুতেও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। গেল বছর আসাদ সরকারের পতনের পর তার প্রশাসন সিরিয়ার উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে বলে জানান তিনি। The cessation of sanctions against Syria in order to give them a chance at greatness. সৌদি আরব সফরের পর কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে সফরের সূচি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে মধ্যপ্রাচ্যে এ সফরের সময় ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েল ভ্রমণের কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের। এমন সিদ্ধান্তের কারণে ট্রাম্পের অগ্রাধিকার তালিকায় ইসরায়েলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ইমরুল হাসান, আরটিভি। বেশ সফলভাবে উপসাগরীয় অঞ্চলে 4 দিনের সফর শুরু করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রতিনিধিদের নিয়ে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামেও যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ সিরিয়া, ইরান, গাজা ও রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে তার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন ট্রাম্প। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছানোর পর ট্রাম্পকে বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানান দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর দুজনের একটি প্রাথমিক বৈঠক শেষে রাজধানী রিয়াদে নিজ নিজ প্রতিনিধি দল নিয়ে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে যোগ দেন এই দুই রাষ্ট্রপ্রধান। বক্তৃতায় সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের কথা জানান ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের সবচেয়ে বড় কৌশলগত অংশীদার বলে মন্তব্য করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বক্তৃতায় সিরিয়া, লেবানন, গাজা, ইরাক, ইয়েমেন সহ বহু অঞ্চলে দুর্ভোগ তৈরির জন্য ইরানকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। Marco Rubio will be meeting with the new সিরিয়ার নতুন সরকারকে সুযোগ দিতে দেশটির ওপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহেই তুরস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিলিস্তিনের গাজায় ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেন ট্রাম্প। ইসরায়েলের নাম উল্লেখ না করেই জানান যুদ্ধটি যত দ্রুত সম্ভব শেষ করতে চান তিনি। একই সঙ্গে ইতি টানতে চান ইউক্রেন যুদ্ধেরও। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিনয়ামিন, RTV। ভারত পাকিস্তানের উত্তপ্ত সম্পর্ক যতটা না বাস্তবে তার চেয়ে বেশি দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। রীতিমতো টুইট করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। কটাক্ষ থেকে রেহাই পাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও। মূলত ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণায় খুশি হতে পারেননি দলের নেতাকর্মী ও সমর্থকরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জাসনা নাহি আব রন হোগা, যার আক্ষরিক অর্থ দাঁড়ায় অনুরোধ নয়, এবারও যুদ্ধ হবে। বিখ্যাত হিন্দি কবি রামধারী সিং দিনকরের একটি কবিতার উদ্ধৃতি দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে রীতিমতো সরব হয়ে ওঠে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিভিন্ন পোস্টের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান বাহিনীর জাম্পস্যুট পরা একটি ছবিও যুক্ত করা হয়। গত 9 মে বিজেপি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করার কিছু সময় পরেই যুদ্ধবিরতির ঘোষণা আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির অন্যান্য কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেন। ফলে যুদ্ধ হঠাৎ থেমে যায়। a dangerous conflict of two nations with lots of nuclear weapons. বিশেষ করে সীমান্ত অঞ্চলের মানুষ স্বস্তি পায়, কিন্তু কট্টর হিন্দুত্ববাদীদের হতবাক করে দেয়। এ ঘোষণায় তারা চরম হতাশ ও ক্ষোভ প্রকাশ করেন। এমনকি সরকারপন্থী সংবাদ মাধ্যম ব্যক্তিত্ব, বিজেপি নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অসন্তোষের কথা জানান। তাদের মতে শক্তির দিক থেকে এগিয়ে থেকেও যুদ্ধবিরতির মাধ্যমে ভারত আত্মসমর্পণ করেছে। সমালোচকদের কটাক্ষের এই তীর শুধু নরেন্দ্র মোদীর দিকেই ছুড়েননি, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ওপরও ক্ষোভ ঝেড়েছেন। মোদী সরকার আগের আগ্রাসী অবস্থান থেকে সরে এসেছে বলে মনে করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্রির পুরনো পারিবারিক ছবি এবং তার মেয়ের পেশাগত জীবনের বিবরণ ছড়িয়ে কটাক্ষ শুরু করেন অনেকে। এসব এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছে যায় যে মিস্ত্রি তার এক্স প্রোফাইলের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করতে বাধ্য হয়। Also with trade, I said, come on. বিষয়টি এখানেই থেমে নেই। ভারতের অনেক রাজনীতিবিদই ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিষয়টিকে সহজভাবে নেননি। যদিও যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের ভূমিকার প্রশংসা করেছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধে এখন পর্যন্ত প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা স্বীকার করেন দিল্লি। If you stop it, we're doing trade. If you don't stop, তা সত্ত্বেও এক ধাপ এগিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল রোববারের ঘোষণায় ট্রাম্প জানিয়ে দেন তার পরবর্তী কাজ হবে ভারত ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে কাশ্মীর বিষয়ে একটি সমাধান বের করার চেষ্টা করা। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য অনেক ভারতীয়কে ক্ষুব্ধ করেছে। তারা মনে করেন ওয়াশিংটন এই অঞ্চলে ক্রমশই হস্তক্ষেপ বাড়াচ্ছে। বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন কেউ কেউ। রাকিব হাসান, RTV। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়িসহ দুটি সম্পত্তি ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মেট্রোপলিটন পুলিশ জানায়, মঙ্গলবার 21 বছর বয়সী এক যুবককে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। ওই এলাকা থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লেবার পার্টির নেতা স্টারমার। প্রধানমন্ত্রীর বাড়ি ও সম্পত্তিতে আগুনের ঘটনার কারণে
ইস্যুটি তদন্ত করে দেখছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস বিরোধী কমান্ডের কর্মকর্তারা। ফিলিস্তিনের গাজা ইসরায়েলের হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় মধ্যরাতের পর থেকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫১ জন। আর দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৩০ জন। মূলত হাসপাতালে হামলার কয়েক ঘন্টা পরই উত্তর গাজায় ওই হামলা চালায় ইসরায়েল। বুধবার এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে গাজা ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, গাজায় চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না, তবে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করতে পারেন বলে জানান তিনি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যম।